নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। ঘোড়া থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছেন জেমি ম্যাকলরেন, কিছুতেই আর পুরো ফিট হতে পারছেন না। দেখুন এদিনও প্র্যাকটিসের মাঝে কিভাবে ঘাড়ে হাত দিয়ে বেরিয়ে গেলেন, তারপর আইস প্যাক লাগিয়ে মাঠের বাইরে বসে রইলেন। এগিয়ে এলেন ফিজিও, মেডিকেল টিমের সদস্যরা, তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চলল। রোজই এক ছবি, আগে মাঠে রিহ্যাব করে তারপর দলের সঙ্গে অনুশীলনও করেছেন, কিন্তু পুরোটা পারছেন না। এভাবেই ঘাড়ের ব্যথায় কাবু হয়ে বসে যেতে হচ্ছে, তাই তৈরি হয়েছে একটা ধোঁয়াশা। দুবার সার্জিক্যাল ট্রিটমেন্টের পরও কেন চোট সারছে না? তার চোট পুরনো নয় তো? তৈরি হয়েছে রহস্য। কবে ফিট হবেন? টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, প্রথম ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হতে পারে, কিন্তু বাস্তব ছবি যে খুব একটা আশা দেখাতে পারছে না। ম্যাকলারেন উদ্বেগ বাড়ালেও স্বস্তি দিচ্ছেন অ্যালবার্তো রড্রিগেজ। তিনি অবশ্য পুরোদমে অনুশীলন করলেন, প্রথমে ফিটনেস ট্রেনিং, তারপর দলের সঙ্গে ম্যাচ অনুশীলন। সবেতেই বেশ সাবলীল আলবার্তো। 13 তারিখ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে তার মাঠে নামতে কোনো সমস্যা নেই। মোহনবাগান নিয়ে আলোচনায় প্রবলভাবে উঠে আসছেন জনি কাউকো। সবুজ মেরুনের মাঝমাঠের অবস্থা যতই প্রকট হচ্ছে ততই আলোচনা। কাউকোকে ছেড়ে কি ভুল করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট? সেটা তো ম্যানেজমেন্ট ব্যাখ্যা করতে পারবে কেন ছেড়েছে বা ওর জায়গায় কেন একটা প্লেয়ার আনেনি। তুমি দেখো, যখন জনি কাউকো লাস্ট ইয়ার যতক্ষণ আসেনি, তোমার মনে আছে কিনা জানি না, লাস্ট ইয়ার হায়দ্রাবাদ ম্যাচের পর থেকে মোহনবাগান পিকে উঠেছিল। ওর 25 মিনিটের ম্যাচ, তারপর থেকে যখন ও নেমেছে, যখন ম্যাচ ধরেছে, তারপরে কিন্তু সাহাল বলো, থাপা বলো বা যারা বলো, সবাই কিন্তু তারা একটা ভরসা পেয়েছিল। বিশাল কাইত আজীবন মোহনবাগানে খেলতে চান। এই কথা শুনে নিজের কথা মনে পড়ছে মানস ভট্টাচার্যের। তিনিও চেয়েছিলেন আজীবন মোহনবাগানে খেলতে, কিন্তু বিশেষ পরিস্থিতিতে তাকে ক্লাব ছাড়তে হয়েছিল। যেহেতু এখনও নানাভাবে মোহনবাগানের সঙ্গে জড়িয়ে আছেন, তাই আক্ষেপ খানিকটা মিটলেও খারাপ লাগাটা এখনও থেকেই গিয়েছে মানুষের। তিনি চান বিশালকে যেন কোনো পরিস্থিতিতে ক্লাব ছাড়তে না হয়, তবে এই খারাপ লাগাটাকে সঙ্গে নিয়েই চিরকাল তার প্রিয় ক্লাবের সঙ্গে জড়িয়ে থাকতে চান মানস। ঠিকই, মোহনবাগান আজীবন খেলতে পারলে ভালোই লাগতো, সেটা খেলা হয়নি, সেটা নিয়ে আফসোস আর করে কোনো লাভ নেই, কারণ যে পরিস্থিতিতে ক্লাব থাকতে হয় সেটা তো অনেক পুরনো অতীত কথা। তবে আমি খুশি এই জন্য, আমরা গিয়ে মোহামেডানকে চ্যাম্পিয়ন করতে পেরেছিলাম। যে মোহামেডান 67 পরে একবারও লিগ জেতেনি, 81-এ সেটা আমরা করতে পেরেছিলাম এবং মোহনবাগানকে পেছনে ফেলে, সেটা আমাদের ভালো লেগেছে। সেটা একটা খেলার পার্ট হয়ে গেছে। তবে এটা ঠিক, মোহনবাগান ক্লাবে দীর্ঘদিন খেলে এই জিনিসটা হয়েছে যে এই ক্লাবের মধ্যে মানে মানে ভালো লেগে গেছে। মান্নাদা, ধীরেনদা, দত্তদা, অনেক কর্মকর্তা ছিলেন যাদের কথা মনে পড়ে, কেষ্টদা, হারুদা, এদের কথা আমাদের কাছে কোনো সময় ভোলা যাবে না। অত্যন্ত ভালো ছিল, পরিবেশটা ভালো ছিল, খেলোয়াড়রাও ভালো ছিল, তাই মোহনবাগানে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম। ঘাড়ের কাছে আইএসএল, কিন্তু ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের প্রস্তুতিতে বড় ধাক্কা। 5 দিন ছুটির পর মঙ্গলবার থেকে আইএসএল এর প্রস্তুতি শুরু করছেন কুয়াদ্রাত, কিন্তু কোথায় অনুশীলন করবেন? সেন্টার অফ এক্সিলেন্স এবং যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড, দুই মাঠেই চলছে সংস্কারের কাজ। বাধ্য হয়েই ক্লাবের মাঠে অনুশীলন করতে হচ্ছে কুয়াদ্রাতকে, কিন্তু সমস্যা হলো ক্লাবের মাঠে ফ্লাডলাইট খারাপ, ফলে পরিকল্পনা থাকলেও সন্ধ্যায় অনুশীলন করতে পারছেন না স্প্যানিশ বস। অনুশীলন করতে হচ্ছে অন্য সময়, আইএসএল এর ম্যাচ রাতে, কিন্তু কুয়াদ্রাতের পরিকল্পনায় বড় ব্যাঘাত তৈরি করছে খারাপ ফ্লাডলাইট। ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকে আইএসএল এর প্রস্তুতিতে মাঠে নেমে পড়বেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তার আগে সোমবার জিম সেশনেই দীর্ঘক্ষণ সময় কাটালেন মাদিতালাল হিজাজিরা। এদিন রাতেই শহরে ফিরছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। মঙ্গলবার থেকে জোর কদমে প্রস্তুতি শুরু। ইস্টবেঙ্গলের সাইড ব্যাক সমস্যা যেন কিছুতেই মিটতে চাইছে না। কবে সুস্থ হয়ে মাঠে ফিরবে নিশু, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। যা শোনা যাচ্ছে নভেম্বরের আগে নিশু কুমারের ইস্টবেঙ্গলের জার্সিতে ফেরার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। যদিও মেডিকেল টিম চেষ্টা চালাচ্ছে তাকে এএফসি ম্যাচের আগে ফেরানোর, কিন্তু সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এখনও পর্যন্ত রিহাবও শুরু করতে পারেননি তিনি। ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের সাইড ব্যাক সমস্যা নিয়ে সকলে মুখ খুলতে শুরু করেছেন। একে আনোয়ার নিয়ে অস্বস্তির শেষ নেই, সেই সঙ্গে নিশুর এই অবস্থা কুয়াদ্রাতের চাপ বাড়ানোর জন্য যথেষ্ট। কলকাতার 3 প্রধান আইএসএলে উৎসাহিত বাংলার ফুটবল মহল।
প্রাক্তন ফুটবলাররাও তাকিয়ে আছেন আইএসএল এর দিকে। কৃষ্ণেন্দু রায় জানালেন তার চোখে আইএসএল ও 3 প্রধান। ইস্টবেঙ্গল মোহনবাগান তো করেই আসছিল এবং মোহনবাগান গতবারের রানার, এর আগেও চ্যাম্পিয়ন হয়েছিল। আর মোহামেডান এবারে নতুন দল হিসাবে যুক্ত হলো আইএসএল এ। তারা তাদের টিমটা যেভাবে করেছে, যতক্ষণ না আই লিগ 7 ডিভিশন খেলা আর আইএসএল এর হাই লেভেলের খেলার মধ্যে কিন্তু অনেক ফারাক। কেন, প্রত্যেকটা টিম অল প্রিপেয়ার্ড। সেখানে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান 3টে টিমের মধ্যে যদি কম্পারিজন করি, সেক্ষেত্রে মোহনবাগান টিমটাই ধারে ভারে একটু হলেও এগিয়ে আছে। আর ইস্টবেঙ্গলও চেষ্টা করেছে, ইস্টবেঙ্গলও ভালো টিম করেছে। আমি মনে করি যে এবারে আইএসএল এর যে টিমগুলো হয়েছে তাতে মোহনবাগান ধারে ভারে সবার থেকে এগিয়ে আছে। শুধু আমাদের মোহনবাগান মোহামেডান বলবো না, ধারে ভারে মোহনবাগান সবার থেকে এগিয়ে আছে। মোহনবাগান ডিফেন্স সেইভাবে তৈরি করতে পারেনি। দেখো, অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স। আবার অনেকে বলে যে ডিফেন্স ইজ দ্য বেস্ট দেন অ্যাটাকিং, কিন্তু আমি মনে করি অ্যাটাকিং যার ভালো আছে সেই টিমগুলোর ক্ষেত্রে অনেক সুবিধা হয়। কারণ অ্যাটাকিং এর যেটা আমি বলছি যে আমাদের যে টিমটা, যাই হোক আমাদের সময় চিমাকেরই যখন ছিল, আমাদের কি ছিল মাথায় যে লাস্ট সেকেন্ড হলেও একটা গোল চিমার কাছ থেকে আমরা পাবো। সেরকমই অ্যাটাকিং ফোর্স যার বেশি আছে, সেক্ষেত্রে আমার যতটুকু, সবার নাম তো আমার মনে নেই, যতটুকু আমি দেখেছি তাতে মোহনবাগানে অ্যাটাকিং ফোর্স ভালো আছে। সেক্ষেত্রে এখন দেখো, এবার কোচের ওপর নির্ভর করবে সে ডিফেন্স পার্টটাকে কিভাবে সাজাবে। কিংবা কিছু তো সমস্যা থাকবেই, সেখান থেকে তো তোমাকে ওভারকাম করে বেরোতে হবে। সবই যদি তুমি গাছ শুধু ফল পাও, তাহলে আর তুমি গাছটাকে তৈরি করলে কি? এখানেই তো কোচের করিশ্মা। চ্যাম্পিয়ন হলে কোচকে নিয়ে আমরা মাথায় নাচি। সিরিয়াকে হারাতে পারলেই ঘরের মাঠে চ্যাম্পিয়নের মুকুট উঠত ভারতের মাথায়, কিন্তু হলো না। সিরিয়ার কাছে 3-0 গোলে হার মেন ইন ব্লুজ ব্রিগেডে। ম্যাচের 7 মিনিটে প্রথম গোল সিরিয়া। বিরতি পর ম্যাচে ফিরতে মরিয়া ছিল ভারত, কিন্তু 76 মিনিটে ম্যাচে ভাগ্য নির্ধারণ করে দেন সিরিয়ার দালেহো ইরানদাস। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে ভারত পরপর 3টে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি, বরং অতিরিক্ত সময় ভারতের জালে আরও একবার বল জড়িয়ে দেন সিরিয়ান তারকা পাবলো। মণিপুরের কাছে হেরে মহিলাদের সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দৌড় শেষ বাংলার। 2-5 গোলে হার বাংলার মেয়েদের। শুরুতে পিছিয়ে পড়লেও মালতী মৌসুমীদের সৌজন্যে সমতায় ফিরেছিল তারা, কিন্তু মণিপুরকে হারানোর জন্য তা যথেষ্ট ছিল না। সেমিফাইনালেই থামতে হলো তাদের। কথাবার্তা চললেও শেষ পর্যন্ত মারিও বালোতেল্লিকে সই করানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছিল কেরালা ব্লাস্টার্স। অবশেষে জানা গেল কেন এমন সিদ্ধান্ত। এই মুহূর্তে ফ্রি প্লেয়ার বালোতেল্লি, তাকে নেওয়া যেতেই পারত, কিন্তু প্রতিটি ক্লাবে নানান বিতর্ক রয়েছে তার। ড্রেসিং রুমের পরিবেশে তা অত্যন্ত প্রভাবও ফেলেছে। এমন ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই কারণেই বালোতেল্লির সঙ্গে কথা হলেও শেষ পর্যন্ত সরে এসেছে কেরালা। পর্তুগাল দলে যে তিনি আজও পরিত্রাতা তা আরও একবার প্রমাণ করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নেশন লিগে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না তিনি, কিন্তু শুরুতেই ধাক্কা খায় পর্তুগাল। ম্যাচের 7 মিনিটে ম্যাকটমিনের গোলে এগিয়ে যায় স্কটল্যান্ড। তারপর থেকে পর্তুগালের তরুণ তুর্কিরা বারবার গোলমুখ খুঁজলেও রোনাল্ডোর অভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাধ্য হয়েই দ্বিতীয়ার্ধের শুরুতে পর্তুগিজ কিংবদন্তিকে মাঠে নামান কোচ মার্টিনেজ, তাতেই মেলে সাফল্য। ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতা ফেরে, কিন্তু শেষ পর্যন্ত ত্রাতা হয়ে উঠলেন সেই রোনাল্ডোই। ম্যাচের 88 মিনিটে তাঁর গোলেই 2-1 ম্যাচ জেতে পর্তুগাল। এবার ক্রিকেটের খবর। 22 বছর ছোট বড় সব খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। দলীপ ট্রফির প্রথম ম্যাচেই 9 উইকেট। এরপরই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট দলে আকাশদীপ। এমন দুরন্ত বোলিংয়ের কৃতিত্ব মোহাম্মদ শামিকেই দিচ্ছেন তিনি। তার পরামর্শেই সাফল্য জানিয়েছেন আকাশদীপ। তিনি জানিয়েছেন, যখন কোনো বাঁহাতিকে রাউন্ড দ্য উইকেট বোলিং করি সেই সময় বল নিজে থেকেই সাইনিং দিকে চলে যায়। আমি স্বামীর সাথে কথা বলেছিলাম কেমনভাবে বল অ্যাঙ্গেলে আনা যায়, কারণ তাকে সেটা করতে আমি দেখেছিলাম। প্রথমে সুযোগ না পেলেও এবার দলীপ ট্রফির মঞ্চে নামতে চলেছেন রিঙ্কু সিং। সবকিছু ঠিকঠাক চলে ইন্ডিয়া বি দলের হয়ে এবারে দলীপ ট্রফিতে নামবেন তিনি। ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে দল ঘোষণা করেছে ভারত, সেখানে ইন্ডিয়া বি দলের বেশিরভাগ ক্রিকেটার রয়েছে। সেই কারণে এবার দলীপ ট্রফি খেলতে ডাক পেলেন রিঙ্কু। প্রথমে ব্যর্থ হলেও এখন অফ স্পিনের বিরুদ্ধে ব্যাট হাতে সফল ঋষভ পান্ত।
রবি শাস্ত্রীর পরামর্শেই তার এই সাফল্য জানিয়েছেন তিনি। রবি শাস্ত্রীর রিভার্স সুইপ খেলার পরামর্শই ঋষভ পান্তকে অফ স্পিনারদের বিরুদ্ধে সাফল্য পেতে সাহায্য করছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই আবারও লাল বলের ফরম্যাটে প্রত্যাবর্তন করছেন ঋষভ পান্ত। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়টাই ভারতের বিরুদ্ধে আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে। মিরপুরে প্রস্তুতি সারাকালীন আত্মবিশ্বাসের সুরই শোনা গেল তাদের স্পিড স্টার শরীফুল ইসলামের গলা থেকে। পাকিস্তানের বিরুদ্ধে যে পারফরমেন্স তারা দেখিয়েছে, ভারতের বিরুদ্ধে সেটা আরও ভালো করার লক্ষ্যেই রয়েছেন শরীফুল ইসলামরা। দলীপ ট্রফির মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করল বিসিসিআই। পূর্ণ শক্তির দল নেই বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত। অধিনায়ক রোহিতের পাশাপাশি ওপেনার হিসেবে রয়েছেন যশস্বী জয়সওয়াল। 3 নম্বরে খেলতে পারেন শুভমন গিল। দলে ফিরলেন বিরাট কোহলি, জায়গা পেলেন লোকেশ রাহুলও। মিডল অর্ডারে রাখা হচ্ছে সরফরাজ খানকে। অন্যদিকে দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল ঋষভ পান্তের। এমনকি 16 জনের স্কোয়াডে সুযোগ পেলেন বাংলার আকাশদীপ। অশ্বিন, জাদেজা, অক্ষয় প্যাটেল এবং কুলদীপের মতো 4 স্পিনারের পাশাপাশি বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ এবং জয়দোয়ালের মতো 4 পেসারকেও রাখা হয়েছে দলে। ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য খেলার সব খবর, সেসব নিয়ে এবার উইঙ্গ প্লে। রবিবার প্রত্যাশা মতো জয় দিয়েই এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফির যাত্রা শুরু করল ভারত। হকিতে প্রথম ম্যাচে চীনকে 3-0 গোলে হারালেন গতবারের চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা। এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ভারতের। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টি কোয়ার্টারেই গোল করে ভারত। ভারতের হয়ে গোলগুলি করেন সুখজিৎ সিং, উত্তম সিং এবং অভিষেক। অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার ইউএস ওপেন। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয় ইয়ানিক সিনারের। ডোপ বিতর্ক কাটিয়ে বিশ্বের 1 নম্বর এই টেনিস তারকা রবিবার ফাইনালে হারালেন আমেরিকার টেলর ফ্রিটজকে। এদিন 6-3, 6-4, 7-5 গেম জিতে ইতিহাস করলেন সিনার। প্রথম ইতালিয়ান হিসাবে ইউএস ওপেন জিতলেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে দেশ তথা বিশ্বের সমীহ আদায় করে নিয়েছেন জম্মু ও কাশ্মীরের তীরন্দাজ শীতল দেবী। 2টি হাত ছাড়াই প্যারালিম্পিক্সে তার সাফল্য নজর কেড়েছে সারা বিশ্বের। ভবিষ্যৎ প্রজন্মের সামনে নয়া নজির গড়েছেন তিনি। তার দেখানো পথেই হাঁটছে উপত্যকার আরও এক কিশোরী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিও বেশ ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে 13 বছরের কিশোরী পায়েল নাগকে প্রশিক্ষণ দিচ্ছেন কোচ কুলদীপ বেদওয়ান। হাত পা না থাকলেও কৃত্রিম পায়ের সাহায্যেই তাঁর লক্ষ্যভেদের কারিশমায় বুঁদ সাধারণ মানুষ, আর সেখানেই সম্ভাবনা উস্কে দিচ্ছেন নেটিজেনরা। তবে কি আগামী দিনে দেশ আরও এক শীতল দেবীকে পেতে চলেছেন? খেলার দুনিয়ার সারাদিনের বিভিন্ন মন্তব্য, বাছাই করা কিছু মন্তব্য নিয়ে এবার থ্রোইং। আমি মনে করি ভারতের সেরা টেস্ট ব্যাটারদের মধ্যে অন্যতম ঋষভ পন্ত। টেস্ট দলে ওর প্রত্যাবর্তনে আমি একটু অবাক নই। ভারতের হয়ে এখনও অনেক দিন খেলবে পন্ত। যদি এভাবে পারফর্ম করতে থাকে তাহলে টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরাদের মধ্যে একজন হয়ে উঠবে। বিশ্বের 1 ও 2 নম্বর দলের মধ্যে লড়াই হবে। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলেছি। এই শত্রুতা অনেক বড় মাপের। আমি ওদের সমীহ করি। ভারত অস্ট্রেলিয়াকে হারাতে যেমন ভালোবাসে, অস্ট্রেলিয়াও তাই। শেষ 2 বার ওরা আমাদের দেশে এসে ট্রফি নিয়ে ফিরেছে। তাই এবারের লড়াইটা আরও বড় হতে চলেছে। আমরা নিজেদের তৈরি করছি। পাকিস্তানের তুলনায় ভারত অনেক অভিজ্ঞ শক্তিশালী দল। তাই যদি ওদের বিরুদ্ধে ভালো খেলতে পারি তাহলে গোটা বিশ্বে সকলে আমাদের দিকে তাকাবে। ভারতে ভালো খেলতে পারলে খুব ভালো লাগবে। আমরা পরিশ্রম করছি, আশা করছি ফল আমাদের পক্ষে যাবে। প্যারালিম্পিক্সে অসাধারণ পারফরমেন্স করেছে টিম ইন্ডিয়া। প্রত্যেক প্রতিযোগী ও সাপোর্ট স্টাফদের 29টি পদক জয় ও নিজেদের সেরাটা দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। ভারত তোমাদের নিয়ে গর্বিত। প্যারালেল ঝলক আজ এই পর্যন্ত। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ প্যারালেল ঝলক দেখুন রোজ রাত 10টায়।